স্নেহের ছাত্রছাত্রীরা, দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের এক্সাম অতি আসন্ন। তোমরা প্রত্যেকেই বিভিন্নভাবে প্র্যাকটিস করছো। আমি বলবো যে প্রতিটি চ্যাপ্টারের শেষের দিকে যে প্রশ্নোত্তরগুলো আছে সেগুলো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে খুঁটিয়ে সমাধান করার চেষ্টা করো, এবং তার সাথে আমার কিছু এই চ্যানেলে যে মডেল কোশ্চেন পেপার সলভ করা হচ্ছে সেটা অবশ্যই তোমরা দেখো। এখানে লজিক্যালি প্রত্যেকটা কোশ্চেন তার অপশানসগুলো অ্যানালিসিস করে বোঝানো হচ্ছে কোনটি ঠিক বা ভুল। তো আশা করি তোমাদের পরীক্ষা প্রত্যেকের ভালো হবে। আর মধ্যমানের যারা ছাত্রছাত্রী তাদের জন্যই এই বিশেষ উদ্যোগ। তো তোমরা এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করো, যাতে করে ফোর্থ সেমিস্টারে তোমরা অনেক সংখ্যায় আমার চ্যানেলে উপকৃত হও। আর সংখ্যা না বাড়লে অবভিয়াসলি ফোর্থ সেমিস্টারের যে যে আরও সমস্ত লেসনগুলো সেগুলো আসতে চলেছে, সেগুলো পাওয়া আমাদের পক্ষে বা রিপ্রেজেন্ট করা কঠিন হবে। তো আমি এটাই বলতে চাইছি যে তোমরা প্লিজ তোমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বিভিন্নভাবে তোমরা বন্ধুদের একটু শেয়ার করো এবং সবার মধ্যে লেসনগুলোকে পাইয়ে দাও। তো চলো আজকের লেসন শুরু করি। সো আজকের কোশ্চেন, মডেল আনসার পেপার 8। মডেল আনসার পেপার 8 আমরা রানাঘাট লালগোপাল হাই স্কুল, এবারে যে রয় মার্টিন যে কোশ্চেন পেপার সেখান থেকে আমরা এই কোশ্চেনগুলো আলোচনা করব। 35 কোশ্চেন্স আছে এই মডেলে। তো দেখো, প্রথম কোশ্চেন যেটা দেওয়া আছে, একটি নির্দিষ্ট উষ্ণতায় জলের বাষ্পচাপ 25% কমাতে 100 গ্রাম জলে বলা হচ্ছে কত গ্রাম ইউরিয়া দ্রবীভূত করতে হবে। আচ্ছা, চারটে অপশান দেওয়া আছে, ঠিক আছে, ভেরি গুড। তো দেখো, এখানে প্রশ্নটা আগে আমরা বুঝবো। এখানে জলের বাষ্পচাপ কমানোর কথা বলা হয়েছে। তো এক্ষেত্রে এই এই জায়গাটা আমরা একটু নোট করবো, 25% বাষ্পচাপ কমবে। এর মানেটা কি? দেখো, 25% বাষ্পচাপ কমার অর্থ হচ্ছে যে দ্রবণের বাষ্পচাপ যদি পি হয় আর বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপ যদি P0 হয়, তাহলে P0 মাইনাস পি ডিভাইড বাই P0, দ্যাট ইজ 25/100। এইটাই হচ্ছে মানে 25% কমার মানে হচ্ছে এটা। তো ডেল্টা পি ডিভাইড বাই P0 সেটাই হচ্ছে আমার 0.25, এবং এটা সমান আমরা জানি রাউল্টের সূত্রানুসারে দ্রাবের মোল ভগ্নাংশের সমান। তো দ্রাবের মোল ভগ্নাংশ মিনস N2/N1 প্লাস N2। তো এখানে যেহেতু 100 গ্রাম জলের কথা বলা আছে, তার মানে দ্রাবক হিয়ার N1 ইকুয়ালস 100 ডিভাইডেড বাই জলের মোলার ম্যাস 18। আর দেখো, N2 হচ্ছে দ্রাবের মোল সংখ্যা, সেটা আমি ধরে নিচ্ছি যে W গ্রাম, এই 100 গ্রাম জলে ইউরিয়া মেশাতে হবে, তাহলে সেক্ষেত্রে ইউরিয়ার মোলার মাস 60 দেওয়াই আছে, দিয়ে ভাগ করলে N2 বেরিয়ে গেল। তো জাস্ট এবার আমরা 0.25 সমান লিখতে পারি N2 মিনস W/60 হোল ডিভাইডেড বাই 100/18 প্লাস W/60। এবার এখান থেকে ক্যালকুলেশন করে দেখো, আমরা জাস্ট উল্টে যদি দিই তাহলে আমরা পেয়ে যাবো W/60, আর W/60টা কেটে যাবে, মানে 125। তো এটা সমান আমরা লিখতে পারি 1/4, তাই না? তাহলে উল্টে দিলে 4 সমান 100/18 ডিভাইডেড বাই আবার W/60 প্লাস W/60 মানে 1, তার মানে 3 সমান হচ্ছে 100/18 ইন্টু 60/W। তো এখান থেকে দেখো W আমরা পেয়ে যাচ্ছি 100 ইন্টু 60, ছোট করে দিলে সুবিধা হবে। একদম জাস্ট একটু তুলে দাও, ব্যাস, ভেরি গুড, ভেরি গুড। ক্যালকুলেশনটা আমরা অ্যাট এ টাইম দেখতেও পাচ্ছি, তাই না? তো নেক্সট দেখো, 100 ইন্টু আমার হচ্ছে ডাব্লু সমান কি হচ্ছে 100 ইন্টু 60 ডিভাইডেড বাই 3 ইন্টু 18। তো 3 20 60, আর তাহলে এটা আসছে কত? অ্যাপ্রক্সিমেটলি আসছে 111 মতো, তাই না?
দেখো ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি। 2000 ডিভাইডেড বাই 18, এটা ভাগ করো, প্রায় আসছে 111 গ্রাম। তাহলে ডাব্লিউ সমান এরকম আসছে। তো এখানে অপশানটা দেখো, এই অপশান ম্যাচেস উইথ 111, সো ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, একটি জলীয় দ্রবণে বলেছে হিমাঙ্ক হচ্ছে 0.093 ডিগ্রি সেন্টিগ্রেড দ্রবণীজাঙ্ক, তার মানে এটা জাস্ট ডেল্টা এফ, এই টিএফ। আচ্ছা, যদি জলের কেবি এবং কেএফ, কেবি ভ্যালুটা দেওয়া আছে 0.52 এবং কেএফ ভ্যালু দেওয়া আছে 1.86, এবার ইউনিটগুলো যেমন দেওয়া আছে। দ্রবণের বলেছে স্ফুটনাঙ্কের উন্নয়ন, অর্থাৎ আমাদের ডেল্টা টি এফ বের করতে হয়, না সরি ডেল্টা টিবি, ডেল্টা টিবি স্ফুটনাঙ্কের উন্নয়ন কত হবে, দ্রবণটি স্ফুটনাঙ্কের উন্নয়ন। তো দেখো প্রথম আমরা যে ভ্যালুটা পেয়েছি, এই যে ডেল্টা টি এফ অর্থাৎ দ্রবণী হিমাঙ্কের যেটা অবনমন সেটা আমরা বের করে নেবো। ডেল্টা টি এফ কী করে পাবো, না স্যার অরিজিনালি 0 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, তার থেকে কমে যাচ্ছে কত, -0.093, তার মানে অবভিয়াসলি এটা আসছে 0.093। এবার ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস মানেই কেলভিনের হ্রাস, অর্থাৎ 0.093 ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস মানেই 0.093 কেলভিন হ্রাস। তো এবার আমরা এখান থেকে ডেল্টা টিএফ সমান আমরা যেমন জানি, ডেল্টা টিএফ সমান কে এফ ইন্টু মোলালিটি, দ্রবণী মোলালিটি বের করে নেব। এবার এখানে একটুখানি ভ্যান্টো ফ্যাক্টরটা আনবো, আই কেন না, দেখো আমরা ওই পদার্থটা আসলে সেটা ইলেকট্রোলাইট কি নন ইলেকট্রোলাইট সেটা সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। সুতরাং একইভাবে ডেল্টা টি বি সমান হবে আমার কে বি ইন্টু এম ইন্টু আই, আই ভ্যালুটা দুটো ক্ষেত্রেই একই হবে। এবার আমরা জাস্ট যদি এটাকে ভাগ করি, দেখো ডেল্টা টি এফ ডিভাইডেড বাই ডেল্টা টিবি, তাহলে দেখো জাস্ট এম, দ্রবণের মোলালিটি তো সেম বলছে, একই দ্রবণের ক্ষেত্রে আই আই কেটে গেল, জাস্ট কে এফ বাই কেবি, কে এফ এর ভ্যালু হচ্ছে দেখো 1.86, কেবির ভ্যালু দেখো 0.52, আর ডেল্টা টি এফ এর ভ্যালু কত, ডেল্টা টি এফ এর ভ্যালু তো দেওয়াই আছে 0.093, তাহলে এখানে ডেল্টা টিবি বেরিয়ে গেল। তাহলে ডেল্টা টিবি সমান কি দাঁড়ালো, ডেল্টা টিবি সমান দাঁড়ালো 0.093 ইন্টু 0.52 ডিভাইড বাই 1.86। আমি তোমাদের ক্যালকুলেশনটা পাশেই করে দিয়েছি, তোমরা পারলে এখান থেকে করেও নিতে পারো। তাহলে 0.026 কেলভিন হচ্ছে বয়লিং পয়েন্টের রাইজটা হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। নেক্সট কোয়েশ্চেন, পলিমার যৌগের, কোশ্চেন নাম্বার 3, পলিমার যৌগের ক্ষেত্রে বলা হচ্ছে যে আণবিক ভর অর্থাৎ মলিকুলার ম্যাস নির্ণয় করার জন্য কোন সংখ্যাগত ধর্ম দ্বারা পরিমাপন পদ্ধতি সবচেয়ে বেশি উপযুক্ত। দেখো সংখ্যাগত ধর্মের 4টি যে উদাহরণ আছে সেগুলোর সাহায্যে আমরা মোলার ম্যাস ক্যালকুলেট করি। এখন পলিমার যৌগের ক্ষেত্রে এই মলিকুলার মাসটা এর মানটা যথেষ্ট উচ্চ মানের হয়, 10,000ও হতে পারে, আবার 44,000ও হতে পারে। কাজেই আমরা যদি সাধারণ গাঢ়ত্বের দ্রবণে এরকম পলিমার যৌগ মানে পলিমার যৌগের সাধারণ গাঢ়ত্বের দ্রবণ তৈরি করি, তাহলে সেক্ষেত্রে কী হবে, ডেল্টা টিএফ ভ্যালু বলো বা টিবি ভ্যালু বলো বা দ্রবণের বাষ্পচাপ বলো, যেটা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, সেই মানগুলো এতটাই কম হয় যে তার থেকে মোলার ম্যাস বের করলে বেশ ত্রুটিপূর্ণ হয়। সে কারণেই আসলে অভিস্রবণ চাপ পাই সমান সিআরটি, যেখানে সি সমান হচ্ছে নাম্বার অফ মোলস পার ইউনিট ভলিউম অর্থাৎ 1 লিটার অফ সলিউশন, আর আরটি। সেক্ষেত্রে এনের মান কম হলেও পাই এর মান যথেষ্ট বেশি হয়, সহজেই এই দ্রবণ থেকে অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টালি মলিকুলার ম্যাসটা আমরা ক্যালকুলেট করতে পারি। সো এখানে রাইট চয়েস হবে ডি। প্রশ্ন, 100 গ্রাম জলের কেবি ভ্যালু দেওয়া আছে দেখো এক্স, তাহলে এক্স যদি হয় তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে ইউনিটটা হচ্ছে এইরকম হবে, কেলভিন কেজি মোল ইনভার্স, কেজির জায়গায় যেহেতু 100 গ্রাম 0.1 কেজি, তাহলে আমরা লিখব
কেলভিন মোল ইনভার্স 0.1 কেজি। তাহলে এটাকে আমরা যদি কেজিতে কনভার্ট করি তাহলে কি আসে দেখো, 0.1 ইন্টু এক্স কেলভিন কেজি মোল ইনভার্স। এবার কেলভিন কেজি মোল ইনভার্স এই ইউনিটটা আমরা জানি পার 1 কেজি জলের জন্য। তাহলে সেক্ষেত্রে এই ভ্যালুটা হচ্ছে x/10, তার মানে x/10 কি এলো, কেলভিন কেজি মোল ইনভার্স। তার মানে 1 কেজি জলের জন্য 100 গ্রাম জলের ক্ষেত্রে যে ভ্যালু আছে তার 1-এর 10 গুণ, অর্থাৎ সি অপশন ইজ দ্য রাইট আনসার, x/10। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 4 কি আমরা কমপ্লিট হয়ে গেছে। কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 5-এ দেখো প্রথম প্রশ্ন, NaCl এর 1 লিটার জলীয় দ্রবণে 5.85 গ্রাম, যেটা মোলে কনভার্ট করলে NaCl এর জানো তোমরা মলিকুলার ওয়েট 58.5। তাহলে এটা হচ্ছে তোমার নাম্বার অফ মোলস অফ সলিউট। যদি আমরা N2 বলি, N2 ভ্যালুটা হচ্ছে দেখো 0.1 মোল। নাও এবার বলছে 300 কে উষ্ণতায় দ্রবণটির অভিস্রবণ চাপ দেওয়া আছে। তো অভিস্রবণ চাপ আমরা যদি বলি পাই এর ভ্যালু হচ্ছে 4.68 atm, পাই সমান সি। 1 লিটার জলে 0.1, সি হচ্ছে 0.1 মোল পার লিটার ইন্টু আর এর ভ্যালু দেখো 0.0008205, এটা একটু সরিয়ে নিতে হবে। (0.08205 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, আর তার সাথে টি এর ভ্যালু দেখো দেওয়া আছে 300 কে। তাহলে কেলভিন ইনভার্স কেটে গেল, মোল ইনভার্স কাটলো, জাস্ট পড়ে থাকলো এটিএম দুদিকে কেটে গেল। তো এখানে যেটা বের করতে হবে NaCl এর আয়নীকরণ মাত্রা। তো এখানে বলো তো, যেহেতু ইলেকট্রোলাইট NaCl, তাহলে এখানে আই ফ্যাক্টরটা দেওয়া হয়নি, ইন্টু আই। এই আই হচ্ছে ভেন্ট অফ ফ্যাক্টর। কেন? কারণ এখানে জানি আমরা যে আই এর মানটা নির্ণয় করতে হবে, আর সূত্রটা হচ্ছে পাই সমান ICRT, বিকজ আমরা জানি NaCl ইলেকট্রোলাইট, দ্রবণে ওটা ডিসোসিয়েটেড হয়। সো দিস ইজ দ্য রাইট ইকুয়েশন। এখান থেকে আমরা আই এর ভ্যালু পেয়ে যাচ্ছি কত না 1.9। এবার দেখো আলফা -1/n-1, সরি আলফা নয়, এটা I-1, এইটাই আমার হচ্ছে আলফা। তাহলে এখান থেকে এন ভ্যালুটা 2 বসিয়ে দিচ্ছি, কেন NaCl এর একটা অণু থেকে দুটো, 2 - 1, 1.9 - 1, সো ইজ ইকুয়াল টু 0.9। তার মানে 0.9 মানে 90%, 0.90, তার মানে কি 90% আয়নিত হয়। এটা হচ্ছে আয়নীকরণ মাত্রা। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোনটি দ্রাবক বিকর্ষী কলয়েড? গাম, এটা আমরা জানি দ্রাবক আকর্ষী কলয়েড। লায়োফিলিক। স্টার্চ, এটাও লায়োফিলিক। গোল্ড সল্ট অবভিয়াসলি লায়োফোবিক, মানে দ্রাবক বিকর্ষী। প্রোটিন সল যেমন জিলেটিন সল, প্রোটিন সল, এগুলো সবই হচ্ছে লায়োফিলিক। সো সঠিক উত্তরটা হচ্ছে আমার এখানে সি। নেক্সট মেয়োনিজ হলো একটি সল, ফোম, ইমালশন না তরল এরোসল? অবভিয়াসলি এটা একটা ইমালশন। এখানে ইমালশন দেখো দুটো জিনিস থাকে, তো আমরা জানি একটা ফেজ থাকে আর একটা থাকে মিডিয়াম। এখানে ফেজটা কি? ফেজটা হচ্ছে ওয়াটার। এখানে ওয়াটার ফেজে অ্যাকচুয়ালি কোন মিডিয়ামে আছে না অয়েল মিডিয়াম। দিস ফার্স্ট ফেজ হচ্ছে আমার তেল। তাহলে তেল মাধ্যমে অ্যাকচুয়ালি বিস্তৃত দশা জল, এই জন্য এটাকে আমরা বলছি একটা কলিওডীয় মিশ্রণ, যেটাকে নাম দেওয়া হচ্ছে ইমালশন। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি তেলে জল জাতীয় একটা ইমালশন, তেলে জল জাতীয় ইমালশন। নেক্সট AS2S3 আর্সেনিক সালফাইড, এটা আমরা আগেও আলোচনা করেছি, একটা নেগেটিভ হচ্ছে কালোয়েড।
তো এর যখন কোয়াগুলেশন করব অবভিয়াসলি আমরা কোনো পজিটিভ ইলেকট্রোলাইট লাগবে, পজিটিভ আয়ন সমৃদ্ধ ইলেকট্রোলাইট। তো অবভিয়াসলি এখানে দেখো অ্যালুমিনিয়াম 3+ আছে, Na2SO4 থেকে Na+ আছে, K+ আছে, আর এদিকে ক্যালসিয়াম +2। তো সর্বাধিক কার্যকরী আমরা জানি অ্যালুমিনিয়াম 3+। সো অ্যাকর্ডিং টু সুলজে-হার্ডি রুলস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9 হিয়ার। PCl5 এর অস্তিত্ব আছে, অবভিয়াসলি তাই আমরা জানি PCl5 এরকম একটা স্ট্রাকচার পাই, তাই না, sp3d2। তো এখানে ইকুইটোরিয়াল পজিশনে 3টে Cl থাকে আর অ্যাক্সিয়াল পজিশনে 3টে কে থাকে, অ্যাক্সিয়াল পজিশনে থাকে তোমার হচ্ছে 2টো Cl। তো এটা sp3d সংকরায়ন sp3d। প্রশ্ন হচ্ছে NCl5 নেই কেন? NCl5 এর না, প্রশ্নটা NCl5 এর অস্তিত্ব নেই এটা বলা আছে স্টেটমেন্টে, তাহলে স্টেটমেন্টটা ঠিক। সত্যি তো NCl5 নেই, তার কারণ এক্সপানশন অফ অক্টেট এর ক্ষেত্রে পসিবল নয়, কারণ এটা সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, যেটা P হচ্ছে থার্ড পিরিয়ড, এর ক্ষেত্রে 3D অরবিটাল নেই। তো কারণ বলছে P3s2 3p যা 3Dতে ইলেকট্রনের এক্সাইটমেন্ট পসিবল, কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে 2s2p দেয়ার ইজ নো টি। একদম ঠিক, কারণটাও ঠিক এবং সঠিক ব্যাখ্যাও বটে। সো এ ইজ দ্য রাইট চয়েস। ওকে, ডিটেলসটা আমি দিয়ে দিয়েছি, তোমরা তুলতে পারো। নেক্সট আমরা চলে যাবো পরের কোশ্চেন নাম্বার 10। নেক্সট কোয়েশ্চেন, নেসলার রিয়েজেন্ট এর নেসলার বিকারককে, যেটা K2HgI4, তাই না, K2HgI4 এখানটা লেখাটা, হ্যাঁ, এর সঙ্গে অ্যামোনিয়ার যদি বিক্রিয়া ঘটানো হয় ক্ষারীয় মাধ্যমে K2HgI4, এই নেসলার রিয়েজেন্ট, অ্যামোনিয়া গ্যাস যদি পাঠানো হয়, বলছে একটা বাদামি অধক্ষেপ তৈরি হয়। অবভিয়াসলি তাই, যেটাকে আমরা বলি মিলিয়ান্স বেস। কেউইচ পাঠালে তাহলে তৈরি হয় HgOHg, তারপরে NH2 I, HgO এটা একসাথে .Hg NH2 ইন ব্র্যাকেট I। তো এর সাথে এটা একটা কি কালারটা কিরকম হয়, বাদামি অধক্ষেপ, এটা হচ্ছে। এরপর তার সঙ্গে তৈরি হচ্ছে KI আর তার সাথে তৈরি হচ্ছে ওয়াটার। এবার বলছে স্টেটমেন্ট 2তে AgCl এর সাদা অধক্ষেপ, তার সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অতিরিক্ত পরিমাণ পাঠালে আমরা জানি AgNH3(2). এটা একটা কি, এটা একটা ক্যাটায়ন, যেটা আমরা বলি কমপ্লেক্স ক্যাটায়ন AgNH3(2) Cl। এই কমপ্লেক্স ক্যাটায়ন জলে সম্পূর্ণরূপে দ্রাব্য, এটা প্লাস এটা মাইনাস। ওকে, তো যেহেতু বলছে বিক্রিয়াটা বলছে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রবীভূত হয়, একদম ঠিক, তাহলে আমরা দেখলাম যে স্টেটমেন্ট 1 এবং 2 দুটোই সঠিক। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোনটিতে পারক্স বন্ধন আছে? পারক্স বন্ধন মানে এই বন্ধনটা হচ্ছে পারক্স বন্ধন। তো দেখো একটা একটা করে আমরা স্ট্রাকচার দেখে নিই। সালফিউরাস অ্যাসিড মানে H2SO3, তাহলে স্ট্রাকচারটা কেমন দেখো, এবার দেখে নাও H2SO3 হয়ে গেল না? তো এখানে তো এরকম নেই বন্ড। নেক্সট চলে ডাইথায়োনিক অ্যাসিড মানে H2S2O6, এখানেও তো আমরা দেখছি যে নেই। স্ট্রাকচারটা জাস্ট আমি তোমাদের করে দিচ্ছি। H2S2O6 এর এইভাবে করো তোমরা, H2 সালফারের দেখো 1 2 3 4 5 6, হ্যাঁ, যোজ্যতা 6, এটা বোঝাতে হবে। তো এখানেও দেখছি নেই। নেক্সট ক্যারোস অ্যাসিড, যেটাকে আমরা বলি H2SO5, এর স্ট্রাকচারটা আমরা একবার করে নিই। S ডবল বন্ড থাকছে,
এখানে থাকছে ও, এখানে এইচ, ও, ও, এইচ। এই যে বন্ডটা আমরা দেখতে পাচ্ছি এখানে আছে, দেখো H2SO5, তাহলে এটা হচ্ছে আমার ক্যারোজ অ্যাসিড। তাহলে এখানে আমরা দেখলাম যে হ্যাঁ, এই ক্যারোজ অ্যাসিডে আসলে একটা পারক্ষ বন্ধন উপস্থিত। আর একটা লাস্ট অপশন রয়েছে, দেখো ওলিয়াম। ওলিয়াম মিনস H2S2O7, তোমরা পড়েছো, যেটা পাইরোসালফিউরিক অ্যাসিড। এক্ষেত্রেও কিন্তু এরকম SOS বন্ডিং আছে। H2 আমরা পেয়ে গেছি, S2O7, দেখো হ্যাঁ মিলে গেছে। তো এই স্ট্রাকচারে আমরা দেখছি যে না, কোনো এরকম পারক্ষ বন্ধন নেই। তো সঠিক উত্তর সি, ক্যারোর অ্যাসিড বা ক্যারোজ অ্যাসিড। নেক্সট কোশ্চেন নাম্বার 12, স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 এর ম্যাচিং। তো প্রথম দেওয়া আছে, দেখো অ্যাসিডিক অক্সাইড মিনস এখানে আছে N25, তার মানে মিনিং হচ্ছে 1 ম্যাচেস উইথ সি। 2 নম্বর দেখো প্রশম অক্সাইড, এখানে আমরা দেখছি N2O, নাইট্রাস অক্সাইড। 3 নম্বর মিশ্র অক্সাইড, রেড লেড, Fe3O4 বা রেড লেড, এগুলো আসলে একাধিক অক্সাইডের মিশ্রণ, এখানে যেমন PbO প্লাস PbO2, এই জন্য এটাকে মিশ্র অক্সাইড বলে। 3 ম্যাচেস উইথ বি অ্যান্ড 4 ম্যাচেস উইথ উভধর্মী অক্সাইড মানে SnO2, আর এটা আসলে অম্ল এবং ক্ষার উভয় ধর্মই আছে। সো ম্যাচেস উইথ এ অপশন ইজ দ্য রাইট চয়েস। নেক্সট বিবৃতি এ, Cl এর অক্সো অ্যাসিডগুলির অম্লত্বের ক্রম। তো আমরা জানি যত জারণ সংখ্যা বাড়ে তত অম্লত্ব বাড়ে। তো সেক্ষেত্রে অনুবন্ধী ক্ষারকের স্থিতিশীলতা যত বাড়ে অ্যাসিডের অম্লত্বও তত বাড়ে, সেটাও ঠিক। তো এই ClO4 এদিক থেকে দেখো +7 জারণ অবস্থা, আর HOCl এক্ষেত্রে Cl এর দেখো +1 জারণ অবস্থা। তো আমরা দেখছি তাহলে সর্বোচ্চ হবে HClO4 এবং HClO, এটা একদম সঠিক। সো স্টেটমেন্ট 1 ইজ রাইট। এবং এবার এখান থেকে দেখো তৈরি হচ্ছে কি H+ এবং ClO4-, এটাকে বলা হচ্ছে আমাদের কনজুগেট বেস অফ অ্যাসিড HClO4। সো এই ClO4 যত বেশি স্টেবল হবে, দেখো ClO4 তো অনেক বেশি স্টেবল কম্পেয়ার টু অন্যান্য, কারণ এখানে 3খানা এই যে ট্রিপল বন্ড আছে না, ডাবল বন্ড আছে না, 3খানা ডবল বন্ড থাকার জন্যে এই মাইনাস চার্জটা শেয়ার্ড হয়ে যাচ্ছে 3খানা ওর দ্বারা, ঠিক আছে। সো এটা ম্যাক্সিমাম স্টেবল, মোস্ট স্টেবল আমরা বলতে পারি। সো এই জন্য আমরা বলতে পারি যে অনুবন্ধী ক্ষারকের স্থিতিশীলতা বাড়লে অ্যাসিডের অম্লত্ব বাড়ে, এটা একদম সঠিক। এক্সপ্লেনেশনটাও আমি তোমাদের জন্য করে দিলাম। ওকে, নেক্সট উষ্ণ এবং গাঢ় ক্ষার দ্রবণ, এখানে NaOH বলে ধরে নিতে পারি, তার সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় আমরা জানি কি তৈরি হয় না, NaOCl। উষ্ণ গাঢ় বললে তখন NaOCl হয় না, তৈরি হয় NaCl প্লাস NaClO3 প্লাস H2O। তো এখানে অপশান দিয়েছে কি তৈরি হয়, ক্লোরাইড, হাইপোক্লোরাইড, পারক্লোরেট, অবভিয়াসলি ডি, ক্লোরেট তৈরি হয়। আর এটা যখনই শীতল এবং ক্ষারীয় হবে তখন সেখানে তৈরি হবে NaOCl, সোডিয়াম হাইপোক্লোরাইড। নেক্সট কোয়েশ্চেন হিয়ার ইউ সি, কোয়েশ্চেন নাম্বার 16 বলছে যে কম্পাউন্ডটা দেওয়া আছে যে সি, এটা বোঝানো হচ্ছে এটা বিহাইন্ড দ্য প্লেন, এটা আমরা C2H5 গ্রুপ ইন দ্য প্লেন অফ দ্য পেপার, এটা বিয়ার। আর এইটা আমার হচ্ছে অ্যাবাভ দ্য প্লেন, সেটা আমার হচ্ছে CH3। তো এটাকে আমরা যদি A প্রায়োরিটি দিই, অবভিয়াসলি আমরা জানি এটা B প্রায়োরিটি পায় এবং এটা C, আর এটা বিলো দ্য পেপার অফ প্লেন পেপার। সো এটা স্টিয়ারিং রুলে ফেললে আমাদের এটা স্টিয়ারিং রুলে ফেললে A থেকে B হয়ে C, তার মানে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? অবভিয়াসলি S কনফিগারেশন অ্যাকর্ডিং টু স্টিয়ারিং রুল। সেই এক্সপ্লেনেশনটা তোমাদের দিয়ে দিয়েছি, দেখো। নেক্সট কোশ্চেন নাম্বার 17, একটা ম্যাচিং আছে, দেখো। ফার্স্ট আমাদের বলছে XeO3 এর স্ট্রাকচার।
এক্সিওর স্ট্রাকচার আমরা জানি, এখানে যে লুইস ডট করলে এইরকম একটা লুইস ডট স্ট্রাকচার পাবো, যেহেতু অক্সিজেন ডাইভ্যালেন্ট তাহলে এখানে একটা লোন পেয়ার রয়ে যাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এলপি ইকুয়ালস 3, বি লোন পেয়ার হচ্ছে 1, সরি এলপি 1, বিপি হচ্ছে 3, সো এটা 4। তার মানে এটা অ্যাকচুয়ালি চতুস্তলকীয় গঠন। তো তার একটা দিকে লোন পেয়ার থাকবে, তাহলে অবভিয়াসলি স্ট্রাকচারটা এরকম হবে আর কি, ও ও ও। তার মানে এর স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি একটা পিরামিডের মতো। সো A1 ম্যাচেস উইথ বি। নেক্সট চলে আসো XeOF2, XeOF2 ঠিক একইভাবে লুইস ডট, অক্সিজেন ডাইভ্যালেন্ট তাহলে দুটো হাত দিতে হচ্ছে, এফ তার মানে ইউজড ইলেকট্রন এক্সির কটা হচ্ছে 4টে, তাহলে রয়ে গেল এক জোড়া ইলেকট্রন এখানে, লোন পেয়ার এখানে। সো এলপি এখানে হচ্ছে লোন পেয়ার্স দুটো, আর বন্ড পেয়ার দেখো অক্সিজেনের সঙ্গে একটা, এদিকে দুটো, তিনটে, 3 এ 2 5। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে sp3d স্ট্রাকচার, এটা হচ্ছে sp3, আর এটা চতুস্তলক। sp3d হলে আমরা জানি ট্রাইগোনাল বাইপিরামিডাল এক্সি সেন্ট্রাল। এবার প্রশ্ন এফ কোথা থাকবে। আমরা জানি যে ট্রাইগোনাল বাইপিরামিডালে নর্মালি ইকুইটোরিয়াল পজিশনে যদি লোন পেয়ার থাকে তাহলে সেটা সুস্থিত হয়। তাহলে সেক্ষেত্রে আমার পড়ে রইল ডবল বন্ড ওটা এখানে থাকছে, যেহেতু এটা ডবল বন্ড হবে কারণ এটা ডবল বন্ডটা ছোট হয় তাই ইকুইটোরিয়ালে থাকবে এই। সো স্ট্রাকচারটা টি সেপেড, আই থিঙ্ক 2 ম্যাচেস উইথ সি, টি আকৃতি বিশিষ্ট। দেখো দিস ইজ টি, ইট ইজ। নেক্সট, তো এখন পর্যন্ত আমরা তো দেখতে পাচ্ছি যে এ এর সঙ্গেই ম্যাচ করে গেছে, 1-এর বি, 2-এর সি, আর 3-এরটা এবার দেখে নিই। 3-এর স্ট্রাকচারটা দেখো XeO2F2। তো এখানে বুঝতেই পারছি ডবল বন্ড দুটো হবে ও এর সাথে, কারণ এখানে ডাইভ্যালেন্ট অক্সিজেন আর দুটো এফ এর সাথে বন্ডিং আছে। আচ্ছা, এখানে 1 2 3 4 5 6, 6টা ইলেকট্রন, তাহলে একটা লোন পেয়ার থাকছে। তো এলপি ইকুয়ালস 1, বিপি ইকুয়ালস 4, 4 + 1 5, দ্যাট মিনস sp3d। 4 একে 5 হচ্ছে 1 2 3 4, হ্যাঁ 4 একে 5। তাহলে অবভিয়াসলি এটাও একই স্ট্রাকচার, এক্সি ডবল বন্ড দুটো এরকম ইকুইটোরিয়াল পজিশনে থাকবে, XeO2, তাহলে বাকি F2, FO4, F নিচে এখানে। তো এই হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে XeO2F2। তার মানে এইটা স্ট্রাকচারটা হচ্ছে একটা 3-এর, তো তাহলে 3-এরটা ম্যাচ করছে দেখো ডি এর সঙ্গে, বিকৃত চতুস্তলক। কেন? তার কারণ দেখো একটা চতুস্তলকের মতোই স্ট্রাকচারটা হয়ে যাচ্ছে, উপর দিকটা ফাঁকা, একটা দিক ফাঁকা হয়ে যাচ্ছে। তাহলে স্ট্রাকচারটা আমরা যদি আঁকি কিরকম দেখতে লাগছে দেখো, XE ওপরে আছে, এই আছে, এই আছে, এই দেখো এরকম দেখতে লাগছে তাই না, উপর দিকটা ফাঁকা মানে এই দিকটা তো ফাঁকা আছে, তাহলে দেখতে এরকম লাগছে তাই না। তাহলে এটা চতুস্তলক, কিন্তু এই এফ অ্যাঙ্গেলগুলো বিকৃত হয়ে যাচ্ছে কারণ 109 ডিগ্রি থেকে অনেক বেশি এফ অ্যাঙ্গেলটা। এটা তোমার এফ হচ্ছে, এটা তোমার এফ হচ্ছে, এইটা তোমার ও, এইটা তোমার ও। তারপরে এটা একটা কি বিকৃত চতুস্তলকের মতো হচ্ছে তাই না। আর এই দিকে তোমার একটা রয়ে যাচ্ছে লোন পেয়ার। আচ্ছা ঠিকই আছে। সো অপশান এর সঙ্গে ম্যাচ করে গেছে। আর XeF2 এটা যদি আমরা আঁকি তাহলে XeF2 স্ট্রাকচার দেখো, XE তার মানে দুটো ইলেকট্রন ইউজ হয়েছে, তাহলে 3টে লোন পেয়ার থাকবে তাই না। তাহলে 3টে যদি লোন পেয়ার থাকে তাহলে এখানে বন্ড পেয়ার দুটো, তাহলে বন্ড পেয়ার দুটো হলে কি হয়, সরলরৈখিক গঠন। তো এটা 2-এর এর সঙ্গে, তার মানে এটা sp সংকরায়ন, তার মানে এটা 2 জনে এটা আমরা বলবো সরলরৈখিক। সো 4 ম্যাচেস উইথ এ। সো ম্যাচিংটা হচ্ছে এ ইজ দ্য রাইট চয়েস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, এখানে বলেছে নিম্নলিখিত কোনটি SN1 বিক্রিয়ায় সক্রিয়তা সর্বাধিক। তো প্রথম দেখো CH3Cl, এটা 1 ডিগ্রি, তো এটা আমরা জানি ফেভারেবল টু SN2। দ্বিতীয়টা দেখো CH3CH3, এটা 2 ডিগ্রি, এটা SN2 এবং SN1 বোথ ফেভারেবল, কিন্তু SN1 ম্যাক্সিমাম ফেভারেবল হবে। নেক্সট CH3CCl, এটা 3 ডিগ্রি। তো অবভিয়াসলি এখানে স্টেরিক ইনহিবিশন অফ স্টেরিক রিজিনের কারণে
এটা হচ্ছে ম্যাক্সিমাম SN1 রিয়াকশন দেবে। আর CH3CH2Cl এটাও SN1 দেবে, SN2 দেবে, CH3CH2Cl, কারণ এটা 1 ডিগ্রি, এটা SN2 দেবে। সো আমরা বলবো SN1 এ সবচেয়ে রিয়াক্টিভ হবে C। সো C ইজ দ্য রাইট চয়েস। কোশ্চেন নাম্বার 19, ক্লোরোফর্মকে কি দিয়ে হিট করা হচ্ছে? দেখো, ক্লোরোফর্মকে বলা হচ্ছে সিলভার চূর্ণ সহ হিট। তোমরা জানো এটা অ্যাসিটিলিন প্রস্তুত করা যায়। তো রিয়াকশনটা আমি দেখিয়ে দিই। এরকমভাবে তোমরা রিয়াকশনটা লিখবে, HCCl Cl 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 C Cl Cl H। এটা হচ্ছে ক্লোরোফর্ম, দুটো অণু নিলাম, তারপর সঙ্গে আমরা সিলভার নিলাম, সিলভার। তো সিলভার আমরা নর্মালি কি জানি, সিলভার কি করে, এজি মানে সিএল থেকে সিএল মানে ভালো সিএল এর সঙ্গে অ্যাটাচড হয়ে একটা স্থায়ী যৌগ এজিসিএল তৈরি করে। তাহলে এই দেখো 6টা সিএল, তার মানে কি এখান থেকে 6টা এজির সঙ্গে যুক্ত হলো, তার মানে তৈরি হলো 6 এজিসিএল। এবং এইচ এর 3টে হাত, সি এর 3টে হাত, এই সি এর 3টে হাতের সঙ্গে ম্যাচ জুড়ে গেল, তাহলে তৈরি হলো এই যৌগ। এই জায়গাটাতে দেখো দুটো সি এর কম্বিনেশন হচ্ছে, 3টে বন্ড। সো এটা হচ্ছে আমরা অ্যাসিটিলিন বলবো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোনটি সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়ায় সাদা অধক্ষেপ? তা সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া তখনই হবে যখন দ্রবণে Cl- থাকবে, তখন তৈরি হবে সিলভার ক্লোরাইডের একটা সাদা অধক্ষেপ, তাই না? তো এবার Cl- দ্রবণে যে তৈরি করবে, সেই তৈরি করবে যে আয়নাইজেবল এবং সুস্থিত ক্যাটায়ন তৈরি করবে। দেখো ফেনল যদি নিচের কোনটি সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া, ফেনলের সঙ্গে সিলভার নাইট্রেটের বিক্রিয়ায়, তো দেখো এখানে অপশানটা একটু ভুল ছিল। অপশানটা প্রথম অপশান আছে সিলভার ক্লোরোবেঞ্জিন। তো ক্লোরোবেঞ্জিনের অপশানটা দেখো, ক্লোরোবেঞ্জিন আমরা জানি যে এর যেহেতু প্লাস আর রেজোনেন্স এফেক্ট আছে, সে কি করে, রেজোনেন্সের দ্বারা এখানে একটা পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার তৈরি করে। সেই জন্য এই বন্ডটা আয়নাইজেবল নয়, অর্থাৎ এইটা কখনোই এরকম দুস্থিত ফিনাইল ক্যাটায়ন এবং Cl- এটা দেয় না। তো নেক্সট চলে আসি অপশান বি, CH2 ডবল বন্ড CH Cl। এটাও একই কারণে, এখানেও রেজোনেন্স হয় এবং এ কারণে এখানেও পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার, সো এটাও না। নেক্সট চলে আসি বেনজাইল ক্যাটায়ন CH2Cl। এখানে দেখো কোনো রেজোনেন্সের গল্প নেই, বরং এখানে বেনজাইল ক্যাটায়ন যদি তৈরি হয় তাতে কি হয় না, CH2 এই যে প্লাস, এটা রেজোনেন্সের দ্বারা সুস্থিতি পায়, তাই না? তো এই যৌগটা অর্থাৎ এই Cl, এই CH2Cl, এই যে বন্ড, এই বন্ডটা ব্রেকেবল, অর্থাৎ দ্রবণে Cl- পাওয়া যেতে পারে এই যৌগ থেকে, এবং এখান থেকে সিলভার নাইট্রেটের বিক্রিয়ায় তৈরি হবে কি, সিলভার ক্লোরাইড। সো দিস ইজ দ্য রাইট চয়েস। নেক্সট অপশনটা দেখো, একই কারণে, যে কারণে ক্লোরোবেঞ্জিন বিক্রিয়া দেয় না DO, সেই একই কারণে যেহেতু Clটা অ্যাটাচড আছে, সেই জন্য এখানে একটা ডাবল বন্ড ক্যারেক্টার তৈরি হয়, সেই জন্য এটাও দেবে না। সো আই থিঙ্ক সি ইজ দ্য রাইট চয়েস। নেক্সট কোশ্চেন, ক্লোরোবেঞ্জিন এর সাথে বলছে যদি ক্লোরাল মিন CCl3CHO, ক্লোরাল, আর তার সাথে ঘন H2SO4 বিক্রিয়া হয়, আমরা জানি এটা DDT তৈরি হয়। DDT মিনস এরকম একটা কম্পাউন্ড, এরকম একটা কম্পাউন্ড তৈরি হয়, তোমরা জানো। এইরকম একটা যৌগ তৈরি হয়, ঠিক আছে। হ্যাঁ, CH ডবল বন্ড ও এই বন্ডটা খুলে গিয়ে আসলে এইরকম এই দুটো একটা লার্জ গ্রুপ ক্লোরোবেঞ্জিন থেকে যুক্ত করে এবং তৈরি করে 111 ট্রাইক্লোরো প্যারাডট ফিনাইল ইথেন। তো এটা হচ্ছে DDT স্ট্রাকচার। নেক্সট কোশ্চেন, লুকাসের বিকারক এর সঙ্গে বেনজাইল অ্যালকোহল দ্রুত ঘোলাটে হয়, একদম সঠিক। দেখুন বেনজাইল অ্যালকোহল মিনস এইখানে কি হচ্ছে জানো তো, হ্যাঁ,
বেঞ্জাইল অ্যালকোহলে লুকাস রিয়েজেন্ট যখন দেবে তখন অ্যাকচুয়ালি বেঞ্জাইল ক্যাটায়ন তৈরি হবে। এই বেঞ্জাইল ক্যাটায়ন আসলে রেজোনেন্সের মাধ্যমে স্থিতিশীলতা পাবে, তাই না? তো সেই জন্য রেজোনেন্সের মাধ্যমে স্থিতিশীলতা পাওয়ার কারণে এটা দ্রুত বিক্রিয়া করবে। নেক্সট দেখো ডাই ইথাইল ইথার NaOH অদ্রাব্য। তার কারণ দেখো ডাই ইথাইল ইথার C2H5 এই যে ও এর যে লোন পেয়ারগুলো আছে না, এটা কি অ্যাকচুয়ালি কাউকে ডোনেট করতে পারে। তো এটা একটা বেস হিসেবে কাজ করে, তাহলে বেস নেভার রিয়াক্টস উইথ এ বেস। সো এখানে আমরা বরং অ্যাসিড দিলে কি হবে, H প্লাস লোন পেয়ার কি করবে, H প্লাস দান করবে, তাহলে তৈরি হবে ETOH, ও এর মাথায় প্লাস একটা ET এবং তার সঙ্গে SO4 HSO4 মাইনাস। ঠিক আছে, তাহলে এটা হলো কি না ডাই ইথাইল অক্সোনিয়াম হাইড্রোজেন সালফেট। ফলে জলে দ্রবীভূত হবে, যেহেতু ক্যাটায়ন আয়ন তৈরি হচ্ছে দ্রবণে, দ্রবীভূত হয়ে যাবে। তো এটা একদম সঠিক। সো বিবৃতি এ ইজ দ্য রাইট চয়েস। কোয়েশ্চেন 23, নিচের কোনটি আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না? তো দেখো আয়োডোফর্ম বিক্রিয়া যেমন C2H5OH এ তো সাড়া দেবেই, কারণ এ I2 সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে CH3CO। মানে এরকম গ্রুপ সমন্বিত যৌগ যখনই তৈরি করবে দ্রবণে তখনই সেটা আয়োডোফর্ম টেস্ট দেবে। তো অবভিয়াসলি এ যৌগটা দিচ্ছে, বিয়েতেও দেখো সেই অপশান কিন্তু রয়েছে। এ মিডিয়ামে গিয়ে কি করবে, আয়োডো দ্বারা জারিত হয়ে তৈরি করবে CH3COCH3, তাহলে এই গ্রুপটা আছে, সো এটাও দেবে। নেক্সট একইভাবে সিও দেবে, কিন্তু ডিটা দেখে নিই, CH3 CH2 CHOH CH2 CH3। হ্যাঁ, ও এর ক্ষেত্রে দেখো, ও এর ক্ষেত্রে কি দেখো, যৌগটা যেটা তৈরি হচ্ছে CH3 CH2 তারপরে C ডবল বন্ড O, মানে এটা I2 দ্বারা জারিত এটা তৈরি করবে CH2 CH3। তো দেখো এখানে CO গ্রুপ আছে ডিরেক্টলি, বাট CH3CO নেই। সো দিস ইজ দ্য রাইট চয়েস, এ আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে না। নেক্সট ফেনল এবং স্যালিসাইলিক অ্যাসিড, এদের রাসায়নিকভাবে পৃথক করতে কোন দ্রবণ আমরা ব্যবহার করব? তো এখানে তোমরা বুঝতেই পারছো যে স্যালিসাইলিক অ্যাসিড একটা তীব্র অ্যাসিড। তো অ্যাসিডকে শনাক্ত করার জন্য সাধারণত কার্বনেট ব্যবহার করা হয়। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মিডিয়াম আমার NaHCO3 অপশান আছে। তো এ কী করবে, স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে রিয়াকশান করে CO2 এর বুদবুদ তৈরি করবে, যেহেতু স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যে এরকম COOH গ্রুপ আছে। ঠিক আছে, COOH গ্রুপ আছে। সো অবভিয়াসলি এটা অপশান হবে বি ইজ দ্য রাইট চয়েস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25, কোনটির অম্লত্ব সবচেয়ে বেশি? তো আমরা জানি ফেনল আছে, ক্রেসল আছে, নাইট্রোফেনল, মিথক্সিফেনল। তো ফেনল জাতীয় যৌগ অবশ্যই এখানে ক্রেসল আছে, অবশ্য ক্রেসল আছে। তো ক্রেসলের দেখো CH3 আছে প্যারা পজিশনে আর OH আছে, তাহলে ফেনলের থেকে এই যে এর অম্লত্ব কিন্তু কি হবে না, CH3 প্লাস I এফেক্টের জন্য অ্যাকচুয়ালি ইলেকট্রনটা কি হবে, এদিকে ধাবিত হবে। তো অবভিয়াসলি ফেনলের থেকে এর কমে যাবে, তাহলে সি এর থেকে এর অম্লত্ব বেশি। আবার দেখো এর থেকে যেহেতু যে সিস্টেমে NO2 ঢুকানো হয়েছে, NO2 মাইনাস I আছে, মাইনাস R আছে, সো এ অনেক ভালো ইলেকট্রন উইথড্রয়িং এজেন্ট একটা, কাজেই ইলেকট্রন এদিকে কী হবে, রাস্ট হবে ডিউ টু রেজোনেন্স এবং মাইনাস I। সো এটা হচ্ছে আমি বলবো মোস্ট ইলেকট্রো নেগেটিভ এলিমেন্ট থাকা, আমি বলবো মোস্ট অ্যাসিডিক অ্যামাং অল। আর মিথক্সিফেনলের যদি বলি, তাহলে মিথক্সিফেনল আবার উল্টো কাজ করে, OCH3 গ্রুপ কি করে অ্যাকচুয়ালি ইলেকট্রন এদিকে ঠেলে দেয় OH গ্রুপের দিকে, দেখো OH গ্রুপের দিকে ইলেকট্রন ঠেলে দেয়, তাহলে এর অম্লত্ব এক্ষেত্রে কী হবে, কমে যাবে ফেনলের থেকে। তো বি ইজ দ্য রাইট চয়েস, প্যারা নাইট্রোফেনল। সো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26 হিয়ার, অ্যানিসোলের স্ট্রাকচারটা আগে লিখবো তোমাদের জন্য, দেখো তোমাদের বুঝতে আশা করি অসুবিধা হবে না। তো মিডিয়ামে HI, এটা অনেকবার আলোচনা করেছি, HI দিলে H প্লাস হবে I মাইনাস, তো লোন পেয়ার কি করবে, H প্লাসের সঙ্গে অ্যাডস হবে। এবং আমরা জানি যে এই যে ফেনোলিক OH এটা অ্যাকচুয়ালি বন্ডের সাথে কার সাথে, বেঞ্জিনের সাথে, বেঞ্জিনের যে রিং তার সাথে ডাবল বন্ড ক্যারেক্টারের কারণে অ্যাকচুয়ালি I মাইনাস SN2 রিয়াকশান ঘটাবে এবং এইভাবে রিয়াকশানটা কমপ্লিট হবে। অর্থাৎ এখানে O আর C এই বন্ডটা ব্রেক করবে, এই জায়গাটা বন্ড ব্রেক হবে, তো তৈরি হচ্ছে ফেনল
এবং তার সাথে CH3I। এবার প্রশ্ন হচ্ছে যে বিক্রিয়াত পদার্থগুলি কি হবে? অবভিয়াসলি আমরা পেলাম ফেনল আর CH3I, সো এ ইজ দ্য রাইট চয়েস। নেক্সট কোয়েশ্চেন, গ্লুকোজ কার সাথে বিক্রিয়ায় গ্লুসিটল, গ্লুসিটল মিন্স সরবিটল, সরবিটল মিন্স যেখানে গ্লুকোজের যে অ্যালডিহাইড গ্রুপ আছে না, এই অ্যালডিহাইড গ্রুপটা অ্যালডিহাইড গ্রুপটা আসলে বিচারিত হয়ে CH2OH এ কনভার্ট হবে। তো এর জন্য একটা মৃদু বিজারক দরকার এবং সেটা হচ্ছে NaBH4 বা সোডিয়াম বোরোহাইড্রাইড। তার জন্য আনসার দেখো আমি করে দিয়েছি, তোমরা একটু দেখে নেবে। নেক্সট কোশ্চেনে চলে যাবো, কোশ্চেন নাম্বার 28 হিয়ার। তো এখানে বলেছে দেখো আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ এরা পরস্পরের কি, অনেকবারই হয়েছে, এরা পরস্পরের আসলে অ্যানোমার কেন দেখো এখানে চিত্র করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ওএইচটা প্রথম চিত্রে দেখো ওএইচটা অ্যাকচুয়ালি নিচের দিকে আছে, এই জন্য এটা আলফা। আর দ্বিতীয়তে দেখো ওএইচটা নিচে ওপর দিকে আছে, এই জন্য বিটা। তার মানে অ্যাকচুয়ালি এই কার্বন ওয়ান কনফিগারেশনটা প্রথম চিত্রে হচ্ছে এস এবং দ্বিতীয় চিত্রে আর। এই যে বাকি সমস্ত কার্বনে বাকি যে আরো তোমার কার্বন আছে যেগুলো অ্যাসিমেট্রিক কার্বন, সেগুলো কিন্তু সবই একই কনফিগারেশন, শুধু একটা কার্বনের চেঞ্জ, এই জন্য এরা অ্যানোমা। নেক্সট কোশ্চেন নাম্বার 29 হিয়ার ইউ সি, বলছে নিম্নলিখিত কোনটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড নয়? তো দেখো লাইসিন, লিউসিন, অপশানগুলো ভ্যালিন, লিউসিন, অ্যালানিন। তো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলতে গেলে আমরা অ্যালানিনকে বলবো, কারণ অ্যালানিনে কি আছে না, যে অ্যাসিড, যে অ্যামাইনো অ্যাসিড সেটা আমাদের শরীরে তৈরি হয় না, কিন্তু আমরা প্রাকৃতিকভাবে গ্রহণ করি এবং প্রয়োজনীয় চাহিদা মেটাই। সেই জন্য অ্যালানিন হলো একটি প্রশ্নটা হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড নয়, অ্যালানিন হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড নয়, কারণ লাইসিন, লিউসিন, ভ্যালিন এটা আমরা মুখস্থ রাখবো। লাইসিন, লিউসিন, হ্যাঁ, LAI, লাইসিন, লিউসিন, LIU এবং ভ্যালিন, VAL। এই লাইসিন, লিউসিন আর ভ্যালিন এরা হচ্ছে অপরিহার্য অ্যাসিড। সো দিস ইজ দ্য আনসার। নেক্সট দেখো দুধ থেকে ছানা তৈরির প্রক্রিয়া, ছানা তৈরি হলো প্রোটিনের, এটা আমরা জানি ডিন্যাচারেশন হয়। তো ডিন্যাচারেশনে কি হয় না, যখন ওই আমরা লেবুর রস বা এই জাতীয় জিনিস দিয়ে তো সাধারণত বা ল্যাকটিক অ্যাসিড বা ক্যালসিয়াম ল্যাকটেট দিয়ে তৈরি করি ছানা। তো এক্ষেত্রে কি হয়, একটা পিএইচের চেঞ্জ হয়, লেবু রস বা অ্যাসিড যোগ করলে পিএইচটা কমে যাবে। এর ফলে দুধের যে প্রোটিন সেটা হচ্ছে কেসিন, এটা হচ্ছে প্রাকৃতিক একটা পলিমার, তার যে সেকেন্ডারি এবং টারসিয়ারি স্ট্রাকচার সেটা নষ্ট হয়ে যায় এবং প্রাইমারি স্ট্রাকচারটা থাকে, একেই বলা হচ্ছে ডিন্যাচারেশন। আর এর ফলেই প্রোটিনটা অধঃক্ষিপ্ত হয় এবং ছানা তৈরি করে। নেক্সট চলে যাও, নেক্সট কোশ্চেনে আমরা আসবো। নেক্সট কোশ্চেন হিয়ার ইউ সি, ডিএনএ তৈরিতে বলছে ডিএনএতে উপস্থিত পিরিমিডিন বেসগুলি কি কি? দেখো ডিএনএ এগুলো অনেকবার করা হচ্ছে, ডিএনএ এতে আমরা জানি থেকে AGTC। তো এবার বলছে পিরিমিডিন বেসগুলো কোনটি হচ্ছে, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে সাইটোসিন C আছে, থাইমিন T আছে, পিরিমিডিন বেস। এটা হচ্ছে সাইটোসিন আর থাইমিন, এটা হচ্ছে পিরিমিডিন বেস, ঠিক আছে। আর এরা হচ্ছে পিরিডিন বেস, অ্যাডেনিন, গুয়ানিন, ঠিক আছে। তো অপশন ইজ দ্য বি। নেক্সট চলে যাও, নেক্সট কোশ্চেন নাম্বার 32, কোনটি পলিএস্টার পলিমার? তো জানি অনেকবারই আলোচনা হচ্ছে টেরিলিন, এটা এক ধরনের পলিমার যেটার মধ্যে এস্টার COO, সরি এই গ্রুপটা আছে, ঠিক আছে, এই গ্রুপটা আছে এস্টার গ্রুপ। এটা ডেক্রন নামেও পরিচিত, ডেক্রন আসলে ইথিলিন গ্লাইকল এবং টেরিথ্যালিক অ্যাসিডের একটা সংঘনন পলিমার, আর এখানে প্রশ্নটা পলিএস্টার পলিমার তো পেলাম টেরিলিন, আর নাইলন কেন নয়? নাইলন দেখে একটা পলিঅ্যামাইড,
এর মধ্যে CONH গ্রুপ থাকে, তাই না? এস্টার গ্রুপের কোনো গল্পই নেই। আর বেকেলাইট, এটা তো ফিনল ফরমালডিহাইড একটা কম্পাউন্ড, ফিনল আর ফরমালডিহাইড, তো এখানেও থাকছে না। রবার প্রাকৃতিক আইসোপ্রিন ইউনিট থাকে, কাজে এটাও এস্টারের কার্যকরীমূলক থাকার কোনো প্রশ্ন নেই। সো রাইট চয়েস হচ্ছে 32A। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি কৃত্রিম জৈব বিশ্লেষ্য পলিমার? সেলুলোজ, হ্যাঁ এটা অবশ্যই জৈব বিশ্লেষ্য, কিন্তু এটা ন্যাচারাল, এটা ন্যাচারাল পলিমার, ঠিক আছে, তো এটা না। নেক্সট হচ্ছে স্টার্চ, স্টার্চ আমরা যেটা ভাত খাই, তো এটা অবভিয়াসলি জৈব পলিমার, এটা ন্যাচারাল। আবার পলিল্যাকটিক অ্যাসিড, প্রোটিন, প্রোটিনটাও হচ্ছে ন্যাচারাল পলিমার। সব পলিল্যাকটিক অ্যাসিড এটাই হচ্ছে যেটা আমরা কৃত্রিমভাবে তৈরি করি ল্যাকটিক অ্যাসিড মনোমার দ্বারা, যেটা জীবাণু দ্বারা আক্রান্ত হয় এবং বিশ্লিষ্ট হয়। সো দিস ইজ দ্য রাইট চয়েস, পলিল্যাকটিক অ্যাসিড, PLA। নেক্সট, অলিফিন এর পলিমারাইজেশনে ব্যবহৃত বলছে অনুঘটক জিগলার ন্যাটা। ইস, জিগলার ন্যাটা ইজ দ্য right catalyst which is used for preparation of olefin from its monomer alkenes. এখানে জিগলার ন্যাটা অনুঘটক আসলে ট্রাই ইথাইল অ্যালুমিনিয়াম ALET3 এবং টাইটানিয়াম ক্লোরাইডের TiCl এর মিশ্রণ, Cl4 এর মিশ্রণ বলা হয়। তো এই অনুঘটকটি পলিমারাইজেশনের জন্য ব্যবহার করা হয়, যেমন পলিইথিলিন থেকে ইথিলিন থেকে পলিইথিলিন বা প্রোপিলিন থেকে পলিপ্রোপিলিন। আচ্ছা, 2 নম্বর অপশান দেখো, জিওলাইট। জিওলাইট, জিওলাইট অ্যাকচুয়ালি পেট্রোলিয়াম শিল্পে শোধনের কাজে ব্যবহার করা হয়। লিন্ডলার অনুঘটক, হ্যাঁ এটা একটা অনুঘটক যেটা অ্যালকাইনকে সিজ অ্যালকিনে কনভার্ট করে। ধরো এরকম একটা যৌগ দিলাম আর C ট্রিপল বন্ড CR, তো একে লিন্ডলার অনুঘটক দিয়ে যদি আমরা বিজারিত করি তাহলে তৈরি হবে, দেখো C ডবল বন্ড C, সিজ কম্পাউন্ড তৈরি হবে, ঠিক আছে, সিজ অ্যালকিন তৈরি হবে। তো এটার জন্য লিন্ডলার অনুঘটক। আর ভ্যানাডিয়াম পেন্টক্সাইড তোমরা জানো স্পর্শ পদ্ধতিতে সালফিক অ্যাসিড প্রস্তুতিতে ব্যবহার করা হয়েছিল SO2 থেকে SO3 এর প্রিপারেশনে। সো রাইট চয়েস হচ্ছে জিগলার ন্যাটা 34A। দ্য লাস্ট কোশ্চেন ফর টুডে, 35, কোশ্চেন নাম্বার 35। লাস্ট কোশ্চেন, নাইলন 66 বলা হচ্ছে এটা একটা সংঘনন পলিমার, একদম সত্য, কন্ডেনসেশন পলিমার। এটা অ্যাকচুয়ালি কি করা হয় না, অ্যাডিপিক অ্যাসিড এর সাথে হেক্সামিথিলিন ডায়ামিন সংঘনিত করা হয়। অ্যাডিপিক অ্যাসিডের স্ট্রাকচারটা এইরকম লেখা হয়, CH2 COOH আর COOH। এখানে এই যে COর সাথে NH2H যুক্ত হয়ে আর এখানে NH2H এর সাথে ওই যুক্ত হয়ে দুটো জলের অণু বেরিয়ে যায়, এবং তৈরি হয় এরকম CONH অ্যামাইড লিঙ্কেজ তৈরি হয়, CONH অ্যামাইড লিঙ্কেজ তৈরি হয়, এটা সংঘনন পলিমার, এটা ঠিক। নেক্সট বলছে 2 নম্বর স্টেটমেন্ট, ভালকানাইজেশনের ফলে প্রাকৃতিক রবারের স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায়। একদমই তাই, এটাও সত্যি। এমনি প্রাকৃতিকভাবে যে রবার পাওয়া যায় সেটা অত্যন্ত নরম এবং মানে তার ভঙ্গুর, কিন্তু তাকে ইলাস্টোমারে কনভার্ট করার জন্য, তার স্টেবিলিটি বাড়ানোর জন্য সালফার জাতীয় যৌগ দ্বারা একে ভালকানাইজ করা হয়। কাজে এটাও ঠিক। দেখো তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু এখানে কি করেছি, স্টেটমেন্ট দুটোকে এক্সপ্লেনেশনটা দিয়ে দিয়েছি। তো তোমরা অবশ্যই এই এক্সপ্লেনেশনটা দেখবে এবং এক্সপ্লেনেশনটা থেকে তোমরা তোমাদের কনসেপ্টটাকে মজবুত করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, আজকের ক্লাসে তোমরা অংশগ্রহণ করেছো। আশা করি তোমাদের এই মডেল কোশ্চেন অ্যান্সারের যে পর্ব সেটা আমরা মোট 10টি কন্টিনিউ করব, তারপরেও যদি সময় পাই তাহলে নিশ্চয়ই করব। তো তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের এটা শেয়ার করো এবং অন্যান্য যারা এখনও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আছে তাদের প্লিজ লিঙ্কটা শেয়ার করো। আর সেমিস্টার 4 তো তোমাদের সঙ্গে আমি থাকছি থিওরিস নিয়ে, প্রত্যেকটা চ্যাপ্টারে থিওরি এবং তার কোশ্চেন অ্যান্সার করিয়ে দেবো, তারপর লাস্ট মডেল কোশ্চেন অ্যান্সার। তো চলো আজকের মতো এখানেই শেষ করি, আর সবাই ভালো থেকো। তো তাহলে স্নেহের ছাত্রছাত্রীরা অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না।
অবশ্যই পরামর্শ চাই তোমাদের, কি করলে আরো ভালো লাগবে তোমাদের।